নমস্কার, আপনারা এই অনুষ্ঠানে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। যেখানে মোদী সেখানে মমতা, টার্গেট 2024 ঠিক করে ঝাঁপাচ্ছে তৃণমূল। ত্রিপুরা হোক বা গুজরাট বা উত্তরপ্রদেশ, রাজ্যে রাজ্যে সংগঠন ছড়িয়ে বিজেপিকে মোকাবিলা করা হবে ঘোষণা তৃণমূল নেতৃত্বের। ত্রিপুরা হোক বা গুজরাট বা উত্তরপ্রদেশ, রাজ্যে রাজ্যে সংগঠন ছড়িয়ে বিজেপিকে মোকাবিলা করা হবে ঘোষণা তৃণমূল নেতৃত্বের। তৃণমূল যখন এই অবস্থান স্পষ্ট করছে, তখন দিল্লিতে বিরোধী ঐক্য তৈরির কাজ সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক দলগুলির পাশাপাশি সাংস্কৃতিক মহলকে সঙ্গে নিয়ে চলতে চাইছেন মমতা। লোকসভার প্রায় 3 বছর আগে জাতীয় রাজনীতিতে ভোটের আঁচ, আর এই মুহূর্তে সবার নজর একদিকে দিল্লিতে, অন্যদিকে ত্রিপুরার দিকে। এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র বিশ্বজিৎ দেব, বিজেপির পক্ষ থেকে তরুণজ্যোতি তিওয়ারি, কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখার্জি, সিপিআইএম এর পক্ষ থেকে সুদীপ সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক শুভজিৎ নস্কর। আমরা সরাসরি একবার শুরুতেই চলে যাব আগরতলায়। গণতন্ত্রকে রোধ করার চেষ্টা করা হচ্ছে, খর্ব করার চেষ্টা করা হচ্ছে এখানকার মানুষের গণতান্ত্রিক অধিকারকে। এবং আমাদের ভারতের সংবিধান আমাদেরকে অধিকার দেয় যে যে কোনো বিরোধী দল, রাজনৈতিক দল, তারা যে কোনো রাজ্যে যে কোনো পরিস্থিতিতে তাদের নিজস্ব মত প্রকাশ করতে পারে। কিন্তু এখানে আমাদের মত প্রকাশে বাধা দেওয়া হচ্ছে। একটু আগেও এখানে অনেকে আমার কাছে এসেছিলেন, মহিলারা যারা আমাদের এখানে যোগদান করতে চাচ্ছেন কোভিড নর্মস মেনে, কিন্তু তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হয়নি। এখানে প্রখর প্রহরা বসানো আছে নিচে, কনস্ট্যান্টলি আইবির লোক নিচে বসে আছে। অন্য রাজনৈতিক নয়, কিন্তু একটা ভারতীয় জনতা পার্টির যে মাথার উপরে বসে আছে যারা, তারা এখানে বসে আছে। আপনারা খবর নিয়ে দেখতে পারেন। এবং আমাদেরকে সবিনয়ে প্রত্যাখ্যান করা হলো সেই মহিলাদের সঙ্গে আমাকে এখন ইন্টারঅ্যাক্ট করতে দেওয়া। বিকেলে, সকালে আমাদের এখানে যেহেতু কোভিড প্রোটোকল আছে, কয়েকশো মহিলা এসেছিলেন, কিন্তু আমরা 30 জনকে প্রতীকী হিসেবে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছি। তারা আবার গ্রামে গ্রামে পাহাড়ে ছড়িয়ে পড়ল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে তারা সেখানে নিয়ে যাবে। এবং এখানে যে কৈলাসহরের একটা এয়ারপোর্ট, সেই কাজটা ভারতীয় জনতা পার্টি আটকে রেখেছে। টিচারদের 10,000 টিচার বিনা নোটিশে তাদের চাকরি থেকে বরখাস্ত করেছে। এবং পেনশনভোগী মানুষরা পেনশন পাচ্ছেন না। এই যে অত্যাচার গত কবছর ধরে ভারতীয় জনতা পার্টি সরকার করছে, মানুষ কিন্তু তার প্রতিবাদে সোচ্চার হচ্ছে। এবং ত্রিপুরাবাসীর পাশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আমরা কিন্তু আছি। লড়াই কিন্তু চলবে গণতান্ত্রিক পদ্ধতি মেনে, সংবিধান মেনে, মানুষের স্বার্থে। তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে তিনি আরো বিস্তারিত বলবেন যে কিভাবে আমরা এই মানুষের স্বার্থে লড়তে চাই। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আজকে আমাদের অনুষ্ঠান আমরা সরাসরি ছিলাম আগরতলায়। সেখানে ব্রাত্য বসু, কাকলি ঘোষ দস্তিদার, তারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং সেখানে বেশ কিছু মানুষ তাদের তৃণমূল কংগ্রেসে যোগদানও করানো হলো। আমি আলোচনায় আসার আগে আপনাদের দেখাবো হাতে বাংলা আর নজরে ত্রিপুরা। আইপ্যাক ইস্যুকে সামনে রেখে ত্রিপুরা নিয়ে অল আউট আন্দোলনে তৃণমূল কংগ্রেস। এবার ত্রিপুরাতেও খেলা হবে। নতুন স্লোগান সামনে রেখে রণকৌশল সাজাচ্ছে তৃণমূল, যারই আমরা একটা সংযোজন দেখলাম। আজকে কিছু যোগদান ইতিমধ্যেই হলো তৃণমূল কংগ্রেসে। ব্রাত্য বসু, কাকলি ঘোষ দস্তিদার, ডেরেক ওব্রায়েন, তারা সবাই রয়েছেন এই মুহূর্তে ত্রিপুরায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারও আগামীকাল যাওয়ার কথা ছিল, কিন্তু তার প্রোগ্রাম পিছনো হয়েছে। সোমবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা যাচ্ছেন বলে জানিয়েছেন ব্রাত্য বসু। দেখুন। বাংলার পর এবার প্রতিবেশী রাজ্যে সরকার গড়ার চ্যালেঞ্জ। জার্সি পড়া শুরু হয়ে গেছে, মাঠ রেডি, গোলপোস্ট রেডি, খেলোয়াড়রা নামবে, দেখতে পাচ্ছে না, মনে হচ্ছে মাঠটা শূন্য, সবুজ ঘাস। ওই সবুজ ঘাসে যখন পাওয়া যাবে বুঝতে পারবে যে এটা হচ্ছে ওই আউন্ডব বাস্কার ভিড়ে ওই তলিয়ে যাবে বিজেপি, আরো তলায় তলিয়ে যাবে। এখানে বিজেপি ত্রিপুরাতেও খেলা হবে। ত্রিপুরায় সার্ভেতে যাওয়া আইপ্যাক কর্মীদের বিরুদ্ধে মহামারী আইনে মামলা করেছে ত্রিপুরা পুলিশ। 1 আগস্ট তাদের আগরতলায় পুলিশের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আদালত থেকে আগাম জামিন পেয়েছেন আইপ্যাকের 23 জন কর্মী। আইপ্যাক ইস্যুকে সামনে রেখেই ত্রিপুরা নিয়ে তেড়েফুড়ে নামছে তৃণমূল নেতৃত্ব। मोदी अमित शाह एंड मोदी मैसेज दिया दिल्ली से, अरेस्ट करो, पकड़ लो। ये तो पुराना गुजरात मॉडल है।
না জেনে যদি কোনো একটা বড় গ্রুপ থাকে স্বাভাবিকভাবে আমাদের গ্রামের মধ্যেও যদি দুইজন লোক নতুন গিয়ে পৌঁছে তো লোক জিজ্ঞাসা কারা এরা? কতটাই করে যার বাইরে কোনো কিছু নেই, কোভিড বিধি চলছে নিয়ম। টার্গেট 2023-এর বিধানসভা ভোট। মোদী, শাহ ও মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এই তিনজনের বিরুদ্ধেই ত্রিপুরায় আন্দোলনের ঝড় তুলতে চাইছে তৃণমূল। ত্রিপুরায় দলের দুই সাংসদ ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, ব্রাত্য বসু, মলয় ঘটকের মতো একগুচ্ছ নেতাও ত্রিপুরায়। বৃহস্পতিবার আগরতলায় তৃণমূলের সাংবাদিক বৈঠকের আগেও পুলিশি হেনস্থার অভিযোগ তৃণমূলের। তৃণমূল নেতৃত্বের কৌশল অত্যন্ত স্পষ্ট, অন্য রাজ্যে সংগঠন ছড়াতে ত্রিপুরাই আপাতত পাখির চোখ। ত্রিপুরার জনসংখ্যার বড় অংশই বাঙালি, বাংলার সঙ্গে সাংস্কৃতিক মিল, রাজনৈতিক সমীকরণেও কাছাকাছি বাংলা ত্রিপুরা। তৃণমূল সূত্রে খবর, ত্রিপুরায় 2023-এ ভোট, এখন থেকেই সে রাজ্যে সাংগঠনিক জমি তৈরির কাজ শুরু হচ্ছে। এর আগে ত্রিপুরায় জমি দখলের চেষ্টা করেও সুবিধা করতে পারেনি তৃণমূল। 2013 সালে ত্রিপুরার সংগঠন তৈরিতে সক্রিয় হয় তৃণমূল। ত্রিপুরার দায়িত্ব দেওয়া হয় মুকুল রায়কে। ত্রিপুরায় কংগ্রেসের 6 বিধায়ক তৃণমূলে যোগ দেন। 2014 লোকসভা ভোটে ত্রিপুরার 2 আসনে প্রার্থী দেয় তৃণমূল। ভোটের আগে বিবেকানন্দ স্টেডিয়ামে সভা করেন মমতা। 2018 ভোটে অর্ধেকের বেশি আসনে প্রার্থী দেয় তৃণমূল। বিধানসভা ভোটে প্রত্যাশিত ফল করতে পারেনি তৃণমূল। এবার পরিস্থিতি ও প্রেক্ষাপট একেবারেই আলাদা বলে মত তৃণমূল নেতৃত্বের। তাই বাংলার মডেলেই ত্রিপুরা জয়ের কৌশল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। তরুণ ত্রিপুরায় বসে ব্রাত্য বসু হুঙ্কার দিচ্ছেন ত্রিপুরাতেও এবার খেলা হবে, এবং অনেক দিন ধরেই তৃণমূল কংগ্রেস ত্রিপুরাকে নজরে রাখছিল। তার অনেকগুলো কারণ রয়েছে, যেটা আমরা প্রতিবেদনেও ব্যাখ্যা করলাম, যে অনেক দিক দিয়ে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট, তার সঙ্গে ত্রিপুরার একটা ভীষণ রকম সিমিলারিটি আছে। কিন্তু এই আইপ্যাকের সদস্যদের আটকে রেখে সত্যি কোনো লাভ হলো, নাকি আরও বেশি করে তৃণমূল কংগ্রেসের জন্য জমি ছেড়ে দিলে? মোপিয়াকে দিয়ে প্রথমত বলি, আইপ্যাক কি তৃণমূল কংগ্রেস? আইপ্যাকের জন্য কি কোনো রুল নেই? ওখানে গেছিলো, তারা রুল মানেনি, সেই হিসাবে পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই আইপ্যাকের একটা সংস্থা, ব্যবসায়ী সংস্থা, তার সাথে তৃণমূলের একটা এগ্রিমেন্ট আছে। তাকে বাঁচাতে রাজ্যের কতগুলো মন্ত্রী গেলেন, সে যেতেই পারে। ঋতব্রত বাবু আর আমাদের ব্রাত্য বসু। তৃণমূল কংগ্রেসের তো বক্তব্য যে আসলে আইপ্যাককে এতটাই নাকি তোমরা ভয় পেয়ে গেছো, আসলে আইপ্যাকটাই তৃণমূল নাকি? গৃহবন্দী করা হয়েছিল, আসলে আইপ্যাকটাই তৃণমূল, এটা বলতে চেয়েছেন? মামলা রুজু করা হয়, তাদের সমন করা হয়। আইপ্যাকটাই কি তৃণমূল, এটাই বলতে চেয়েছেন? তৃণমূল কংগ্রেস অনেক বক্তব্যই রাখছে। আজকে আরেকটা বক্তব্য শুনলাম ঋতব্রত বাবু, উনি বললেন মমতা দেবী হচ্ছে দেশের সবথেকে বড় কমিউনিস্ট নেত্রী। পাশে ব্রাত্য বসু বললেন হ্যাঁ ঠিক, তা ত্রিপুরাতে যেটা গেছে সেটা কি মার্ক্সবাদী তৃণমূল গেছে। আর একটা জিনিস দেখো, আমাকে ওয়েস্ট বেঙ্গলের অ্যাসপেক্টে আমি বলছি, ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা সিটে বিএসপি কিন্তু প্রার্থী দেয়, কিন্তু বিএসপি কি করতে পারে? সেমভাবে ত্রিপুরাতে কন্টেস্ট করবে তৃণমূল, করতেই পারে। গণতান্ত্রিক প্রক্রিয়া, কেউ নাকি আটকাবে না, কেউ বলেনি বহিরাগত। ব্রাত্য বসু বা যারা আজকে গেছে তাকে কেউ বহিরাগত বলেনি, তারা কন্টেস্ট করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু করে কি হবে? মানে আগেও চেষ্টা করেছিল না, এবারও চেষ্টা করেছেন, করুক না। আজকে আরও একটা জিনিস দেখলাম, দেখলাম সেন্ট্রালে মমতা দেবী নাকি মিট করেছেন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে। একটা অদ্ভুত মিটিং হয়েছে, সেই মিটিংয়ে একটা কংগ্রাচুলেশনের বাতাবরণ ছিল নিশ্চয়ই। তরুণ তোমরা তৃণমূল কংগ্রেসকে ত্রিপুরায় একদম ধর্তব্যের মধ্যেই রাখছো না, তোমরা গুরুত্বই দিচ্ছ না। এই গোটাটায় কনভিন্সড হওয়ার যথেষ্ট জায়গা থাকতো যদি না একটু আগে ব্রাত্য বসু অভিযোগ করলেন যে নতুন করে ত্রিপুরায় শনি এবং রবিবার লকডাউন ঘোষণা করা হয়েছে। ঘটনাচক্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল যাওয়ার একটা সম্ভাবনা জোরদার হচ্ছিল। একটা ছোট্ট কথা আছে, পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূল কোথায়? আর যে মিটিংটার কথা বলছিলাম আমি, সোনিয়া গান্ধী আর মমতা দেবীর একটা মিটিং হয়েছে দেখলাম, সেই মিটিং এ নিশ্চয়ই এরকম কিছু কথাবার্তা হয়েছে, যেখানে সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন নন্দীগ্রামে হারের জন্য এবং নন এমএলএ সিএম হওয়ার জন্য। সেম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই সোনিয়া গান্ধীকে অভিনন্দন জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে শূন্য হয়ে যাওয়ার জন্য। এবার তৃণমূল কংগ্রেস যেখানে খুশি যাচ্ছে, আদৌ যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু গিয়ে কি হবে আলটিমেটলি? 2011 থেকে তো চেষ্টা করে যাচ্ছে। বিশ্বজিৎ, আপনাদের নাকি ত্রিপুরায় ধর্তব্যের মধ্যেই নেওয়ার কোনো প্রয়োজন নেই মনে করছেন তরুণ জ্যোতিরা? আমি প্রথমেই বলি যে বিজেপি অত্যন্ত ভয় পেয়ে গেছে, ওরা এখন থেকেই তৃণমূলকে ভয় পেয়ে গেছে। আমি আসবো প্লিজ, আমি সরাসরি চলে যাব এই মুহূর্তে। সুতপা সেন আমাদের প্রতিনিধি আগরতলায় মুখোমুখি হয়েছেন কাকলি ঘোষ দস্তিদারের। পশ্চিম বাংলায় প্রত্যেক দিন ডেলি প্যাসেঞ্জারি করেছে, দিল্লির নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিয়েছে এবং পশ্চিম বাংলায়
বড় বড় মিটিং করেছে, কিন্তু ফল হয়েছে শূন্য, 100 পেরোতে পারেনি। বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে তারা চায় না। এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে যে অনুন্নয়ন করছে মানুষের দ্বারা নির্বাচিত হওয়ার পরে, সেই অনুন্নয়নে এবং সেই অব্যবস্থায়, সেই অত্যাচারে এত তিতিবিরক্ত ত্রিপুরার মানুষ, যে ত্রিপুরার মানুষ আর ভারতীয় জনতা পার্টিকে চাইছে না, তাহলে তারা তার বদলি হিসেবে তৃণমূল কংগ্রেসকে চাইছে। সেইটা জানতে পেরে তৃণমূল কংগ্রেসকে আটকাতে চাইছে, ভয় পেয়েছে তারা তৃণমূল কংগ্রেসকে। আসলে পারে সেটা যাতে না করতে পারে, তাই জন্য কারফিউ জারি করেছে, লকডাউন না কারফিউ জারি করেছে। সুতরাং এটা একটা অত্যন্ত ভয়ঙ্কর, অগণতান্ত্রিক, অসাংবিধানিক পদক্ষেপ। আপনাদের তাহলে এখন কি প্রোগ্রাম হবে? মানে আপনারা ত্রিপুরাতে যেহেতু বারবার গভর্নমেন্ট আটকাচ্ছে, এখন আপনাদের দেখুন, গণতন্ত্রে কাউকে আটকানো যায় না। সূর্যের আলোকে হাত দিয়ে আটকানো যায়? গণতন্ত্রকে আটকানো যায় না। গণতন্ত্র মানুষের মনে। মানুষ যখন ভোট দেবে, ভোটাধিকার প্রয়োগ করবে, ভারতীয় জনতা পার্টি বুঝতে পারবে যে এই ধরনের অসাংবিধানিক কাজকর্ম ভারতবাসী মেনে নেয় না, ত্রিপুরাবাসীও মেনে নেবে না। এখন আপনারা ত্রিপুরাতে প্রচার করবেন বা আপনারা যে শিডিউলগুলো ভেবে এসেছিলেন সেগুলো কি পরবর্তীকালে আবার হবে? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই আমরা ভাববো, নিশ্চয়ই আমাদেরও অন্য পদ্ধতি নিশ্চয়ই আছে। এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। রাজনীতিতে লড়াই। পশ্চিমবাংলায় যদি 35 বছরের জগদ্দল পাথরকে আমরা সরাতে পারি, বামফ্রন্ট সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের মাধ্যমে সরিয়েছেন, তাহলে এখানেও আমরা এদের যে এই অন্যায় তার বিরুদ্ধে লড়তে পারবো। শুনলাম কাকলি ঘোষ দস্তিদার, তিনি এক্সক্লুসিভলি তার ইন্টারভিউ নিলেন এই মুহূর্তে সুতপা সেন আগরতলায়। আমি বিশ্বজিৎদার কাছে আসবো। বিশ্বজিৎ, আপনারা বলছেন যে তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়েছে, কিন্তু তরুণরা তো বলছে যে আপনারা ত্রিপুরায় অনেক দিন ধরেই দাঁত ফোটানোর চেষ্টা করছেন, কিন্তু কোনো চেষ্টাই কাজে আসেনি। দেখুন, তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক না। 2018-তে যেই পরিস্থিতি ছিল, 2023-এ সেই পরিস্থিতি থাকবে না। এবং বাংলায় আমরা 2021 সালে আমরা যেই নির্বাচনে যে ফল দেখলাম, আমরা ত্রিপুরাতেও কিন্তু আগামী দিনে ঠিক সেই ফলটাই দেখতে পারবো। এবং এই কারণে বিজেপি ভালো করে জানে যে ত্রিপুরার পরিস্থিতি সেটাই হতে চলেছে। বিপ্লব দেবের ওপর মানুষের আর আস্থা নেই, যার জন্য আজকে ত্রিপুরাতে প্রথম থেকে তৃণমূল কর্মীদের ওপর অত্যাচার আরম্ভ হয়েছে। এবং আইপ্যাক একটা সমীক্ষক দল, সেই সমীক্ষক দলকে এরা আটকে দিয়েছে, যেখানে সমস্ত কোভিড বিধি মেনে তারা আজকে আগরতলায় গেছে, তাদেরকে সেখানে আটকে দেওয়া হয়েছে। এখানে আবার বিজেপির প্রশ্ন হচ্ছে, বিশ্বজিৎ, এখানে বিজেপির প্রশ্ন হচ্ছে যে একটা সমীক্ষক দল তারা গেছে, তাদেরকে নির্দিষ্টভাবে কোভিড বিধি ইত্যাদি সংক্রান্ত বিষয়ে তাদেরকে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে আপনারা সবাই সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ছেন কেন? আপনাদের একের পর এক সাংসদ তারা ওখানে যাচ্ছেন কেন? আরে সমীক্ষক দল তো তৃণমূল কংগ্রেসের, তারা সমীক্ষক দল, তারা গেছে ওখানে সমীক্ষা করতে যেতেই পারে। আজকে আইপ্যাক সমীক্ষা করতে অনেক রাজ্যে গেছে, ঠিক সেভাবে ত্রিপুরাতে গেছে। অন্য কোন রাজ্যে এরকম হয়েছে বলুন? আজকে ত্রিপুরাতে তো গুজরাট মডেল ফলো করা হচ্ছে, যে বিরোধীদের যেভাবে হোক দমিয়ে রাখো। অডিও ভাইরাল হয়েছিল, ভিডিও, একটা ক্লিপ দেখেছিলে তোমরা? কি ওই রসোডে মে কন থা, মে থি তুম থি কন থা, ওইটা এরকম ব্যাপার। এই আইপ্যাকই তৃণমূলে, মানে এই আইপ্যাকটাই হচ্ছে তৃণমূল। ওখানে ভাড়া করা লোকদের দিয়ে চলতে হচ্ছে, এদের সংগঠন বলে কিচ্ছু নেই। আর সেই ভাড়া করা লোকেদের ভরসা এরা আশা করছে এটাকে ত্রিপুরায় সরকার ভয় পাচ্ছ কেন তরুণ? ভারতের সৈন্যদের ব্যাপারটা ভয় পাচ্ছ কেন তরুণ? এই যে কাকলি ঘোষ দস্তিদার বলছেন যে শনি রবি কারফিউ ঘোষণা করা, কাকলি ঘোষ দস্তিদার বলছেন এটাকে কারফিউ। আমি আসবো প্লিজ, আবারও চলে যাবো সুতপা, কথা বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এখানে যখন আমরা আসি একদম এয়ারপোর্টে নামার সময় থেকে, এয়ারপোর্টে আরও অনেক ফ্লাইটে আরও অনেক প্যাসেঞ্জার ছিলেন, কিন্তু নির্দিষ্টভাবে প্রথমে আমাদের বর্ষীয়ান মন্ত্রী আইন এবং পূর্ত বিভাগের আমাদের রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে বলা হয় যে তার আরটিপিসিআর দেখাতে, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তাকে বলা হয় আরটিপিসিআর দেখাতে, আমাদের আরটিপিসিআর। কিন্তু সেখানেও আরটিপিসিআর দেখাতে তো কোনো সমস্যা নেই, আমরা টেস্ট করেই এসেছি, কিন্তু সেটাও সিলেক্টিভ। কারণ ফ্লাইটের বহু প্যাসেঞ্জার আমরা দেখি তাদের কাছে কোনো কিছুই চাওয়া হচ্ছে না, আমাদের একদম আলাদা করে সেগুলো চাওয়া হয়।
এখানে আসবার পরে আমরা যেটা দেখতে পাই আর কি, যে যেভাবে আইপ্যাকের যে আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে অতিথি দেবো ভব, কিন্তু আইপ্যাকের প্রতিনিধিদের সাথে তো সেটা তো করা হয়নি। এবং ধরুন অসংখ্য হোটেল আছে, আইপ্যাকের যারা এসেছেন ফর্মালি তো তারাও RT-PCR টেস্ট করিয়ে এসেছেন। তো এরকম কি সমস্ত হোটেলেই যারা উঠেছেন তাদের সবাইকেই কি আবার টেস্ট করানো হচ্ছে? তাদের কি বাইরে যাওয়া ডিসঅ্যালাউড হচ্ছে? স্বাভাবিকভাবে এটা বোঝা যাচ্ছিল যে কোনো বিষয়গুলো নর্মাল নয়। যে একটা সংস্থা, তারা তো দেশের বাইরের লোক নন, এটা দেশের মধ্যে একটা রাজ্য, ভীষণভাবে দেশের একটা রাজ্য, যারা এসেছেন তারাও ভীষণভাবে দেশের নাগরিক। অথচ দেখা গেল যে তাদের ওপর যে মানে বিরোধীকে মানে কোনো ধরনের, কারণ এই সার্ভে সংস্থা হয়তো বহু মানুষের সাথে কথা বলেছেন যেখানে এই বিজেপি সরকার বিরোধী একটা বক্তব্য উঠে আসছে, সুতরাং তাদের বিরুদ্ধে কেস করা হলো। আজকে তারা সবাই বেল পেয়েছেন, আমরা সেই আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করেছি। এবং তারপরেও দেখা যাচ্ছে যে আজকেও সকালবেলা যখন আমরা কোভিড বিধি মেনে 50 জনের কম কর্মীদের নিয়ে আমরা যখন বসার, সেখানেও পুলিশের হচ্ছে অতি সক্রিয়তা। গতকাল এখানে এই হোটেলে আমাদের সাথে দেখা করতে এসেছেন, যারা দেখা করতে এসেছেন তারা অনেকে বলছেন যে এই হোটেলে তারা আগেও অনেকবার এসেছেন, কিন্তু কখনোই আইডেন্টিটি কার্ড জমা রেখে হচ্ছে দেখা করতে যেতে হয়নি। তাহলে এই প্রতিটা বিষয় থেকে বোঝা যাচ্ছে, আর আমরা গোটাই যে দুদিন ধরে বহু মানুষের সঙ্গে ইন্টারাক্ট করবার যে সুযোগ, মানুষ বলছেন যে এই গভর্নমেন্টের বিরুদ্ধে, বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে মানুষের প্রচণ্ড ক্ষোভ। এবং বহু জায়গায় মানুষ তো গাড়ি থামিয়ে ত্রিপুরেশ্বরী, মা ত্রিপুরেশ্বরীর মন্দির থেকে শুরু করে অন্যান্য জায়গায় মানুষ বলছেন খেলা হবে, দিদিকে চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে আসছে। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এই সরকার, যে সরকার এখানে রয়েছে, তারা এই গোটা পরিস্থিতিতে যে ভূমিকা তারা পালন করেছেন, এটা গণতন্ত্রের পক্ষে একেবারেই স্বাস্থ্যকর কোনো ভূমিকা নয়। এটা স্বৈরতান্ত্রিক মনোভাব সরকারের প্রকাশ পেয়েছে। ওরা যতই অতিথি দেবো ভবর কথা বলুন, এটা প্রকৃতপক্ষে একটা প্রবল স্বৈরতান্ত্রিক আগ্রাসী মনোভাব, যে কাউকে কিছু বলতে দেওয়া যাবে না, বিরোধীদের কণ্ঠস্বর স্তব্ধ করে দাও। তো এরমভাবে তো মানে মানে আমরা যেটা বিশ্বাস করি আর কি, যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিজয়রথ রুখে দিয়েছেন বাংলার মাটিতে, বিজেপির মুখে ঝামা পড়েছে, মানুষ এই বিকল্প হিসেবে তাকে যে দেখছেন, এবং এখানেও যে উন্মাদনা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, এরা মনে করছে যে স্বৈরাচারী একটা ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষের কণ্ঠ সর্বদা থামিয়ে দেওয়া যাবে। এটা বলতে পারি, মানে অন্তত কথা বলে মানুষের সঙ্গে যা বুঝতে পারছি যে বিজেপি সরকারের এই স্বৈরাচারী মনোভাব যত তীব্র হবে, স্বৈরাচারী মনোভাব ওরা যত তীব্র করবেন, মানে ওদের আক্রমণ যত তীব্র হবে, মানুষের প্রতিবাদ এবং প্রতিরোধও কিন্তু ততই শানিত হবে। আমরা সরাসরি এতক্ষণ ছিলাম আগরতলায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি মুখোমুখি হয়েছিলেন আমাদের প্রতিনিধি সুতপা সেন, যিনি এখন আগরতলায় রয়েছেন। তার সঙ্গে আমি সুদীপদার কাছে আসবো। সুদীপদা, বামেদের দীর্ঘদিনের গড় ত্রিপুরা, বামেদের সাধের ত্রিপুরা, এর আগেই ক্ষমতা হাতছাড়া হয়েছে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে প্রবলভাবে রাজনৈতিকভাবে দাঁত ফোটাতে চাইছে তৃণমূল কংগ্রেস, এবং গোটা চর্চাটাই গত কয়েকদিন ধরে হচ্ছে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি। আচ্ছা মৌপ্রিয়া, এই যে তৃণমূল কংগ্রেস যে ত্রিপুরাতে যাবে, এটা নতুন কোনো ঘটনা নয়। আমরা জানতাম যে তৃণমূল কংগ্রেস বিজেপিকে রক্ষা কবচ হিসাবে ত্রিপুরাতে তাদেরকে পৌঁছাতে হবেই। যে কথাটা তৃণমূল কংগ্রেস বলছে এটা ঠিক। এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরার অধিকাংশ মানুষ কার থেকে রক্ষা করবে, এই মুহূর্তে দাঁড়িয়ে জোট করতে যাচ্ছে। আমি কিন্তু তোমার বক্তব্যের সময় একটি কথা বলিনি, এরপরে যদি তুমি আমার বক্তব্যের মাঝখানে কথা বলো, তরুণ জ্যোতি জোট করবে না, প্লিজ আমার বক্তব্যে এক মিনিট বলবার সুযোগ দাও, তারপরে বলবো। আমি মৌকে এখানে একটি ছবি দেখাতে চাই, আমি জানি না এটা ক্রপ করে দেখানো সম্ভব কিনা। তৃণমূল কংগ্রেস এই প্রথম গেল নাকি ত্রিপুরায়? মুকুল রায় বসে আছেন, মুকুল রায় পাশে কে বসে আছেন ডান দিকে, তার নাম সুদীপ রায় বর্মন, প্লিজ। আর ডান দিকে কে বসে আছেন, বাদিকে কে বসে আছেন, তার নাম রতন চক্রবর্তী। এই মুহূর্তে দুইজনই ত্রিপুরাতে বিজেপির দুই এমএলএ। সুদীপ রায় বর্মন কয়েকদিন আগে তার মন্ত্রী পর্যন্ত ছিলেন। 2017 সালের প্রেস কনফারেন্স, মুকুল রায় গিয়ে হুঙ্কার দিলেন যে ত্রিপুরাতে যদি সিপিএমকে কেউ আটকাতে পারে তাহলে সেটা তৃণমূলই পারবেন। প্রেস কনফারেন্স করে বেরিয়ে আসলেন, সুদীপ রায় বর্মনের নেতৃত্বে সম্পূর্ণ তৃণমূল A to Z তারা চলে গেল বিজেপিতে। আর তারপরে তোমরা জানো, তারপরে একটা ইতিহাস, আমরা পরাজিত হয়েছি কথা ঠিক, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি বিরোধী মানুষের ক্ষোভ ত্রিপুরাতে যেখানে গিয়ে পৌঁছেছে, এবং এখানে কংগ্রেসের পার্থদা আছে, পার্থদাও জানেন, আমরাও জানি
যে ত্রিপুরার মানুষ তারা কংগ্রেসের নেতৃত্বে, সিপিআইএম এর নেতৃত্বে সেখানে একজোট হচ্ছে। এখন সেখানে তৃণমূলকে দরকার যে বিজেপি বিরোধী ভোটটাকে যদি ভাগ করে দেওয়া যায় তাহলে বিজেপিকে রক্ষা করা সম্ভব। বিশ্বজিৎ আসলে নাকি তৃণমূল কংগ্রেসের লক্ষ্য হচ্ছে সিপিআইএম এর হাত থেকে, ত্রিপুরায় সিপিআইএম এর হাত থেকে বিজেপিকে রক্ষা করা। তৃণমূল ওখানে না গেলে সিপিআইএম আবার প্রবলভাবে ক্ষমতায় ফিরে আসতে পারে, অন্তত সুবিধা সেরকমই আশা করছেন, এবং বিজেপি বিরোধী ভোটটা সেটা ভাগ করে দেওয়া। দেখুন সিপিএম অলরেডি অপ্রাসঙ্গিক হয়ে গেছে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আজকে পশ্চিমবাংলায় তাদের শূন্য, কংগ্রেস পশ্চিমবাংলায় শূন্য, রাজ্যের কথা বলতে পারে বিশ্বজিৎ বাবু, সুতরাং আপনার কথার সম্বন্ধে আপনার কথার সময় কিন্তু আপনাকে বিরক্ত করি। আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কিন্তু আমি বিরক্ত করি। আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? ত্রিপুরাতে যেটা হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের চেয়ারপারসনের নাম কি? আমার কথা শেষ করতে দিন। ত্রিপুরাতে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের একটা কমিটির প্রধানের নাম বলুন। আপনি আমার কথাটা শুনুন। আমরা শূন্য থেকে শুরু করে আপনারা এই যে তাজমহল তৈরি করতে যাচ্ছেন তার কারণটা কি? করুন না, 2023 অবধি অপেক্ষা করুন, 2023 অবধি অপেক্ষা করুন। আপনারা আবার বিজেপিকে ত্রিপুরা পৌঁছে দিয়ে আপনারা বাংলাতে ফিরে আসবেন, এই তো মনোবাসনা। আমি আসলে শুভজিতের কাছে আসি। শুভজিৎ ত্রিপুরা প্রথমত হচ্ছে এটা স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি 2024-এ বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াইয়ের বার্তা দিচ্ছেন। সেটা ভবিষ্যতে কি রূপ নেবে, কতটা সেটা কার্যকর হবে, সেটা তো ডিফারেন্ট কোয়েশ্চেন, কিন্তু এই চোখে চোখ রেখে লড়াইয়ের বার্তাটা দিচ্ছেন। আমি একটু জানার চেষ্টা করবো কেন ত্রিপুরা এত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হয়ে দাঁড়াচ্ছে। মৌপিয়াদি, এগেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি জেনে থাকবেন যে 2024-কে পাখির চোখ করে একেবারে খেলা হবের যে আর্তনাদ, সেই আর্তনাদ কিন্তু পুরো ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। এবার খেলা হবের কি ইম্প্যাক্ট বেঙ্গলে পড়েছে তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে, তা নিয়ে NHRC রিপোর্ট আছে, সবকিছু হয়েছে। কিন্তু আমি তার আগে আরো একটা গুরুত্বপূর্ণ দিকে যেতে চাই, যে ত্রিপুরাতে যে এই যে আইপ্যাককে কেন্দ্র করে, আইপ্যাকের টিমকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি টাইমিংটা দেখুন যে এই মুহূর্তে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অন্দরমহলেই কিন্তু ভীষণ চাপে। সুদীপ রায় বর্মনের যে গ্রুপ, একসময় তিনি তৃণমূলে ছিলেন, তার আগে কংগ্রেসে ছিলেন, তারপর বিজেপি, তো সেই সুদীপ রায় বর্মনের গ্রুপ, কয়েকজন MLA তারা বারবার দিল্লিতে দরবার করেছে, নাড্ডার সাথে দেখা করেছেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যখন অন্দরমহলে বিজেপির যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী দংশিত, তার মাঝে তৃণমূল কংগ্রেস এইভাবে চলে যাওয়া, এবং তৃণমূল কংগ্রেস কিন্তু যখন ত্রিপুরাতে আজকে প্রায় মাটি কামড়ে লড়াইটা দেওয়ার চেষ্টা করছে, আর তার সাথে সাথে যে ধরনের টিমগুলোকে পাঠানো হচ্ছে ফেজ ওয়াইজ, এবং এটা খুব লক্ষণীয়। প্রথমে শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রী এবং একজন সাংসদ, তারপরে পরেই কিন্তু কেন্দ্রীয় ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি, তিনি বোধহয় সোমবার দিন যাবেন। এই যে ঘটনা পরম্পরা, এইটা থেকে কিন্তু প্রমাণিত হয় যে 2024-কে পাখির চোখ করেই কিন্তু এই পুরো ব্যাপারটাকে তৈরি করা। আমি পার্থদার কাছে আসবো, ছোট্ট একটা বিরতি আমাকে তার আগে নিতেই হচ্ছে। ফিরে আসছে বিরতির পর, দেখতে থাকুন আপনার রায়। এবার খেলা আরো বড় মাঠে, আরো শক্ত চ্যালেঞ্জের মুখে। বাংলার পর গোটা দেশে খেলা হবে। রাজনীতির পাশাপাশি দেশের সংস্কৃতি মহলকেও বার্তা মমতার। গীতিকার জাভেদ আখতারকে খেলা হবে নিয়ে গান লেখার অনুরোধ তৃণমূল নেত্রীর। 25 থেকে 29 জুলাই দিল্লিতে পড়ে থেকে 2024-এর জমি তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূল নেত্রী। 2021-এর 2রা মে দিনটি ভারতীয় রাজনীতির ইতিহাসে ঢুকে গিয়েছে। 2021-এর 25 জুলাই থেকে 29 জুলাই 2024-এ আরও একটা ইতিহাস গড়ার জমি তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বিজেপি বিরোধী জোট গঠনের পাশাপাশি সাংস্কৃতিক মহলকেও বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার জাভেদ আখতার ও শাবানা আজমির সঙ্গে কথা হলো তৃণমূল সুপ্রিমো। খেলা হবে স্লোগান নিয়ে গান লেখার অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে কংগ্রেস নেতৃত্ব, অন্যদিকে জাভেদ আখতারের মতো সাংস্কৃতিক জগতের উজ্জ্বল মুখ। দুটি শিবিরকে নিয়েই কি 2024-এর রণকৌশল তৈরি করছেন তৃণমূল নেত্রী?
মমতা যখন সাংস্কৃতিক মহলকে নিয়ে চলার বার্তা দিচ্ছেন, তখন রাজনীতির মাঠে সুর চড়াচ্ছে তৃণমূল। मोदी और शाह, यहाँ अगरतला हो या मुंबई हो या चेन्नई हो या अमृतसर हो या लखनऊ हो या बनारस हो, ममता बनर्जी will take you on head on. তৃণমূলের টার্গেট 2024, টার্গেট পরবর্তী লোকসভার ভোট। রাজনৈতিক মহলের দাবি সব বিরোধী দলকে এক ছাতার তলায় আনতে মমতার মিশন দিল্লি। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে সেই রণকৌশলই স্পষ্ট হয়। বন্দ্যোপাধ্যায় দিল্লিতে লাস্ট 3 দিন আছেন। 14-15 বিরোধী দল, তাদের সাংসদ, তাদের সংসদীয় দলের নেতা, মুখ্যমন্ত্রীরা সবাই মমতাদির সাথে দেখা করছেন, আর মেসেজটাই এক, মমতা তুমি এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। রাজনীতির অঙ্কে বিরোধী জোটের সমীকরণ কোন পথে হাঁটবে তা ভবিষ্যতেই বলবে। তবে সংসদের অধিবেশন ঘিরে নজিরবিহীন বিরোধী ঐক্য ইতিমধ্যেই স্পষ্ট। স্পিকারের দিকে কাগজ ছোড়ার অভিযোগে সাসপেন্ড সাংসদের হয়ে স্পিকারকে চিঠি দিচ্ছে 12টি বিরোধী দল। সরকার বিরোধীদের মুখ বন্ধ রাখার চেষ্টা চলছে। লোকসভায় অভিযোগ कांग्रेस दलनेता, सरकार की जिद्दीबाजी से सदन के अंदर हम अपना बात नहीं रख पाते हैं। एक मिनट सर, मैं एक कानूनी बात करते हैं सर। देखिए सदन के अंदर एक कानूनी बात करते ना कानूनी बात करते। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশই মনে করছে 3 দিনের সফরে দিল্লি এসে জমি তৈরি করতে সফল মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি হটাও দেশ বাঁচাওয়ের টার্গেট জাতীয় স্তরেও পৌঁছে দিতে পেরেছেন তৃণমূল নেত্রী। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। পার্থবাবুর কাছে আমার প্রশ্ন, পার্থবাবু এখনো 2024-এর অনেকটাই সময় রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গত কয়েকদিনে তার যে অ্যাক্টিভিটি এবং তার যে সাক্ষাৎ করা এবং তার সাক্ষাৎ প্রার্থী হওয়ার তালিকায় যে সমস্ত ইন্টারেস্টিং নাম রয়েছে, এটা কি অস্বীকার করতে পারেন যে এই মুহূর্তে মোদি বিরোধী জোট বলুন, মোদি বিরোধী শক্তি বলুন, বা 2024-এর দামামা বাজিয়ে দেওয়ার প্রয়াস হোক, সেটাতে অন্য বিরোধী, এমন কি যে সবচেয়ে বড় বিরোধী দল কংগ্রেস, তাদেরও কিছুটা পেছনে ফেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, হাজারোক বেলদা থেকে বরাকর এই অঞ্চলের যে দলটা তৃণমূল কংগ্রেস, তারা এর মধ্যে পশ্চিমবাংলায় তারা শক্তিশালী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু জাতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের জাতীয় রাজনীতিতে অবদানটা কী? একটু আগে ত্রিপুরা নিয়ে আলোচনা করছিলেন সুদীপবাবু, বলছিলেন 5ই জুলাই 2017 6 জন কংগ্রেস এমএলএকে নিয়ে কিন্তু সবাই মিলে বিজেপিতেই গেছিলেন। ঘটনাটা হচ্ছে 2019-এর কথা যদি আমরা মনে করি, সেখানেও কিন্তু একই, ওই ফেডারেল ফ্রন্ট, কংগ্রেস বাদ দিয়ে, বিজেপি বাদ দিয়ে, তারপর কংগ্রেসকে নেবো, যে কেউ প্রধানমন্ত্রী হবে, এই যে করে বিরোধী জায়গাটা ঘেঁটে দিয়েছিলেন তিনি, যার কুফল কিন্তু আমরা দেখেছি। অন্তত এবারে আশা করব 2021-এ যেন তৃণমূল কংগ্রেস সেই কাজটা না করে। কেননা এখনও অবধি একটা কাজ, বিশেষ করে কৃষি বিল, যে বিলের বিরুদ্ধে তারা পর্যন্ত দিল্লিতে গিয়ে আন্দোলন করছেন, অথচ পশ্চিমবাংলার বিধানসভায় কিন্তু কৃষি বিল বাতিল হয়নি। ও প্রত্যেকটি অবিজেপি শাসিত রাজ্যে কৃষি বিল বাতিল করে সেখানকার রাজ্য নিজের বিল করেছে। পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সংবিধানে 252 আর্টিকেলে যে কনকারেন্ট লিস্টে থাকা জিনিসের ওপরে যে আইন করার অধিকার রাজ্যের আছে, সেই আইন প্রয়োগ করে কৃষি আইন এখনও কিন্তু বাতিল করেনি, অথচ দিল্লিতে তারা গিয়ে কৃষি আইন বাতিলের জন্য দাবি জানাচ্ছেন। এটা কিন্তু রাজনৈতিক দ্বিচারিতা। অর্থাৎ বিজেপি বিরোধিতায় নামতে গেলে কিন্তু বিজেপি বিরোধিতার মুখ হতে গেলে বিজেপি বিরোধিতার নিখাদ হওয়া চাই। সেখানে কোনো রকম গ্রেপ্তারি পরোয়ানা, বিভিন্ন কেস, সারদা নারদা এই সমস্ত যদি আসে, তাহলে কিন্তু আবার ওই 2019-এর পুনরাবৃত্তি হবে। আমাদের চিন্তাটা এইখানে, আশা করি যেন সেটা না হয়, কেননা 2024-এর নির্বাচন অনেক গভীর। আপনারা এই সংশয় প্রকাশ করছেন, সবই ঠিক, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর সঙ্গে তার বৈঠক হচ্ছে এবং কংগ্রেসের তরফ থেকে ওই বার্তাটা থাকছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসার একটা বার্তা কংগ্রেসের তরফ থেকে থাকছে, যেটা বিশেষ করে গতকালের বৈঠকের পর আরও স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল। সেই ভরসাটা রাখার জায়গাটা তারও তো তৈরি করতে হবে, শুধু ভরসা আমরা রাখলে তো হবে না। আমি তো কয়েকটা উদাহরণ দিলাম, যে ঘটনাগুলো ঘটেছে এগুলো ইতিহাস, এই প্রেক্ষিতগুলো রয়েছে আমাদের সামনে, এগুলো তো আমরা অস্বীকার করতে পারি না। সেগুলো আমাদের কেন্দ্রীয় নেতৃত্বও জানে। কেন আমাকে যেহেতু বিভিন্ন সর্বভারতীয় ক্ষেত্রেও যখন আমাদের বক্তব্য রাখতে হয় চ্যানেলে, সেহেতু এআইসিসির তরফ থেকেও আমাদের কাছে অনেক রকমের বার্তা আসে।
ফলে আমরা সেটাও জানি যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন আলোচনা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর 100% বিশ্বাসের ক্ষেত্র এখনো কিন্তু প্রস্তুত কতটা হয়েছে বিশ্বজিৎ সেটা বাবু, নিয়ে কিন্তু সত্যি কি সংশয় রয়ে যাচ্ছে। 100% বিশ্বাসের ক্ষেত্র প্রস্তুতের ক্ষেত্রে এখনো অবধি কিছু ব্যবধান থেকে যাচ্ছে, যেটা দাবি করছেন পার্থবাবু? দেখুন না না না, আমি একমত না। সময় এখনো আসেনি, এখন সবে শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা সেটা প্রমাণ হয়ে গেছে 2021 সালে। এই যে বিজেপির ঝড় সবাই বলছিল, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যেভাবে ডেলি প্যাসেঞ্জারি করছিলেন এই বিজেপির পুরো টিম নিয়ে, তারপরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে সেই কারণেই কিন্তু আমার কথা শেষ করতে দিন, কথা শেষ করে মাঝখানে কথা বলবেন না। এবং আজকে কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে আজকে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাটাকে ঘিরেই কিন্তু আজকে বিরোধী ঐক্যের একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে। এবং সেই বাতাবরণকে আমি আশা করব কংগ্রেস বা সিপিএম তারা কিন্তু এটাকে ভুলভাবে ব্যাখ্যা দেবেন না, তাহলে কিন্তু এটা কিন্তু বার্তা যাবে যে তারা কিন্তু বিজেপি বিরোধিতায় তারা কতটা। সুদীপ বাবুদের অবস্থান নেই। সুদীপ বাবু, বিজেপি বিরোধিতায় আপনাদের অবস্থানটা আপনারা স্পষ্ট করতে পেরেছেন এখনো অবধি? আপনারা নিজেরা আমার কথার সিদ্ধান্ত নিতে পেরেছেন? বিশ্বজিৎ বাবু যেটা বলছেন, বিশ্বজিৎ বাবুর কথা কোনো শেষ হয়নি, উনি বলে যাবেন। তার মাঝখানে আমি কেবলমাত্র স্মরণ করিয়ে দিই, গতকাল 14টি বিরোধী রাজনৈতিক দল মিলে একসাথে বৈঠক করেছে। সেই বৈঠকে তৃণমূল অনুপস্থিত। তৃণমূল যদি একটু কথাটা কম বলে কাজটা বেশি করে আমরা খুশি হব। সারা ভারতবর্ষ জুড়ে তৃণমূল কোথায়? কুপমুন্ডু কথা একেই বলে। একটা রাজ্যে বিজেপিকে পরাজিত করেই তারা মনে করছে যেন সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে হারিয়ে দেবে। বিজেপি বিরোধী একটা অবস্থান তৃণমূল নিচ্ছে না সর্বভারতীয় ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে। এবং আজকে আবার বলছি, সর্বভারতীয় ক্ষেত্রে সব ক্ষেত্রে বিজেপির বিরোধী অবস্থান না নিয়ে বিরোধীর রক্ষা কবচ হিসাবে দায়ী হয়ে যাচ্ছে হলো তৃণমূল। সব জায়গায় গিয়ে বিজেপিকে রক্ষা করছে তৃণমূল। আজকে কেবলমাত্র তৃণমূল বিজেপিকে পরাজিত করেনি, কেরলে বিজেপি শূন্য, তামিলনাড়ুতে বিজেপি শূন্য। আজকে আলোচনা হচ্ছে না তো সেই সমস্ত রাজ্যগুলিকে নিয়ে? আমি 10টা রাজ্যের কথা বলতে পারি এখানে দাঁড়িয়ে। আজকে যে কথা বলছেন বিশ্বজিৎ বাবু, আমরা নাকি অপ্রাসঙ্গিক? তৃণমূল তো নেই, ছিল না, আপনারা এনেছেন তো। পশ্চিমবঙ্গে ছিল না, পশ্চিমবঙ্গে আপনারা এনেছেন। প্রথমে 0 থেকে 3 করেছেন, এখন 3 থেকে 77 বিজেপিকে নিয়ে গেছেন আপনারা। সারা ভারতবর্ষ জুড়ে বিজেপিকে রক্ষা করবার দায়িত্ব নিচ্ছে তৃণমূল। এবং এই যে বিজেপি বিরোধী যে অবস্থান, সেই বিজেপি হাত তুলে বসে আছে। এক সেকেন্ড, তরুণ আবার রাস্তায় নেমেছে তৃণমূল। তরুণ আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এটা আগেও বললাম যে ঠিকই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, তিনি নীতিন গাডকারির সঙ্গেও তার দেখা হয়েছে, কিন্তু সার্বিকভাবে গত কয়েকদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি আমরা অ্যাক্টিভিটির তালিকা দেখি, সেটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। নাম্বার 1, নাম্বার 2, পিগাসাস ইস্যু থেকে শুরু করে একাধিক ইস্যুতে যেভাবে এই মুহূর্তে বিরোধীরা সুর চড়াচ্ছেন, এবং এমনকি শান্তনু সেনের সাসপেনশন ইস্যু, সেখানেও এতগুলো বিরোধী দল তারা এই ইস্যুতে পাশে দাঁড়াচ্ছেন, এই শান্তনু সেন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছেন। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং কোথাও তোমাদের জন্য অস্বস্তিকর। মোপিয়াদি, তোমার এই ডিবেটেই সবার যা মতবাদ শুনছি আমি, সেখানে দেখার পর একটা জিনিস তো বুঝলাম যে জাতীয় মার্ক্সবাদী কংগ্রেস তৃণমূলপন্থী যে জোটটা দিল্লিতে জন্মাচ্ছিল, সে জন্মানোর আগেই তার গলা টিপে তার হত্যা করে দেওয়া হয়েছে। সুতরাং এগুলো নিয়ে চিন্তিত নয়, এটা আগেও দেখেছি। আর শান্তনু সেনকে নিয়ে কথা বলে, শান্তনু সেনকে একটা ভিকটিম প্লে করানোর চেষ্টা করছে, বাট আসলে উনি ভিকটিম নয়, আসলে উনি হলে কালপ্রিট। যেটা করেছেন অত্যন্ত অভদ্র এক আচরণ করেছেন, এবং তার জন্য যে কিন্তু শুধুমাত্র তৃণমূল কংগ্রেস তো নয়, বড়টা বিরোধী দল তো মনে করছে যে তার পাশে দাঁড়ানো দরকার। রিজিওনাল দল, তৃণমূল কংগ্রেসের রিজিওনাল দল, তার নাকি আবার ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, মানে একটা বেলুনকে ফুলিয়ে ফুলিয়ে গ্যাস দিতে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, মিডিয়া যেমন করেছে যে কোনো দিন ফাটবে সেটা। আরে রিজিওনাল দলের মানে পালং শাকের ক্যাশ মেমোর মতো ব্যাপারটা হয়ে গেছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফ্রি টাইম আছে, উনি অনেক জায়গায় যাচ্ছেন। 2016 তো মমতা বন্দ্যোপাধ্যায় 211টা আসন নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছিল। তারপর কি হলো? 2019-এ মহা জোট করছিল, তারপর কি হলো? সেই জোটের কি হলো? আসল ব্যাপার কি হলো? প্রধানমন্ত্রীর না একটা চেয়ার হয়, প্রধানমন্ত্রীর শতরঞ্চি হয় না, যেখানে একদিন মমতা, একদিন মায়াবতী, একদিন রাহুল, একদিন অখিলেশ, এরা একদিন শরদ পাওয়ার এরা বসবে। এখানে শতরঞ্চি হতো প্রধানমন্ত্রীর জন্য, তাহলে এতগুলো বসতো। আসলে একটা চেয়ার হয়, এই সকল জোট বা ভোট, স্বার্থের জোট, কতগুলো চোরেদের জোট, চোরেদের জোটের মুখ থেকে সেই সময় ত্রিপুরা নিয়ে লাফাচ্ছে, ত্রিপুরায় আছে কি এদের? আইপ্যাকের কতগুলো লোক। আর তোমাকে ধন্যবাদ মৌপিয়াদি, বহুদিন পর আজকে ঋতব্রতকে তোমার চ্যানেলে দেখলাম। কয়েকদিন আগে পর্যন্ত ঋতব্রতকে মোবাইলে ছোট পর্দা ছাড়া দেখা যেত না। ঋতব্রত মোবাইলে ছোট পর্দায় খুব ফেমাস ছিল, তোমাদের দয়ালে তাকে টিভিতে দেখতে পাচ্ছি আজকে, তার জন্য ধন্যবাদ। বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, তারা এত মমতা বন্দ্যোপাধ্যায় জব করছেন কেন বিশ্বজিৎদা? তাতেই এত ভয়। কোথায় রিজিওনাল পার্টি, কোথায় আপনারা ন্যাশনাল প্রেসিডেন্ট? নিজে লিখলেই তো হলো না। বিজেপি ভেন্ডিকে যেতে পারবে না, ভেন্ডি কুমড়ো হয়ে যাবে। বিজেপি দালাল তৃণমূল। বিশ্বজিৎদা একটু আগে যেটা সুদীপদা বলছিলেন যে যখন আপনারা বিরোধী ঐক্যের কথা বলছেন, এক সেকেন্ড তরুণ, এক সেকেন্ড, বিশ্বজিৎদা একটু আগে সুদীপদা যেটা বলছেন যে একটু আগে আপনারা বিরোধী ঐক্যের কথা বলছিলেন, অথচ গতকাল যখন রাহুল গান্ধীর উপস্থিতিতে 14টা বিরোধী দলের বৈঠক আমরা হতে দেখলাম, সেখানে তৃণমূল কংগ্রেস অনুপস্থিত। আর সেটা হতেই পারে, এটা একটা ইস্যু না, এটা একটা দিন উপস্থিত ছিল না, এ তো সবে শুরু, এখনো 2.5 বছর দেরি আছে, এ তো সবে শুরু। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে সারা ভারতবর্ষের বিরোধীদের মধ্যে যে উন্মাদনা আমরা গত 4 দিন দিল্লিতে দেখেছি, সেটা কি আমরা সেটা ভুললে চলবে না। যেভাবে এগিয়ে এসেছেন এবং ঠিকই যে এখনো অবধি অনেক সময় বাকি, শেষ অবধি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে এই সমস্ত কিছু তো ভবিষ্যতে তার উত্তর পাওয়া যাবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভীষণ রকমভাবে জাতীয় রাজনীতিতে আইবল ক্যাচ করেছেন, ভীষণভাবে চর্চার মধ্যে রয়েছেন, এবং যেটা আমি আবারও বলছি যে গত 3 দিনের তার যে অ্যাক্টিভিটি, তার যে কর্মসূচি, যে অত্যন্ত ইন্টারেস্টিং এবং যথেষ্ট তিনি যে গুরুত্ব আদায় করছেন, মোদী বিরোধী শক্তি হিসেবে একটা গুরুত্ব আদায় করছেন, তার ইঙ্গিতটা তো খুব স্পষ্ট, সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, এক্ষুনি একটি নির্বাচনে বিশাল জয় নিয়ে তিনি দিল্লি গেছেন, স্বাভাবিকভাবে তিনি এতখানি আইবল তিনি ক্যাচ করবেনই, কিন্তু সমস্যাটা অন্য জায়গা। সমস্যাটা হচ্ছে যে বিরোধী ঐক্যের জায়গাটাকে কিন্তু ঠিক করতে হবে। প্রথম কথা, এত আগে থেকে নামা হয়েছে, এটা খুব ভালো। আমরা যেটা জানি, ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস বলছে যে বিরোধী ঐক্য যত প্রবল হবে, অর্থাৎ অপোজিশন ইন্ডেক্স অফ অপোজিশন ইউনিটি যত বেশি হবে, তত কিন্তু সেই সময়ে দেশে যারা ক্ষমতায় থাকে তারা যত শক্তিশালী হোক, তারা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে। এটা আমরা বিভিন্ন সময় ভারতবর্ষে দেখেছি। তাই আমরা বারবার যেটা অনুরোধ করছি যে বিরোধী ঐক্যের যে অপোজিশন ইন্ডেক্স সেটাকে বাড়াবার জন্য সবাই আসুক, কিন্তু সেখানে বিরোধিতাটা নিখাত হওয়া চাই। শুধুমাত্র কিছু কেস থেকে বাঁচার জন্য বিজেপি বিরোধিতা নয়, সেখানে নিখাত বিজেপি বিরোধিতা হওয়া চাই। কোনো রকম ফাঁক রাখলে কিন্তু 2019-এর মতো আবার অবস্থা হবে, কারণ আমাদের চোখের সামনে আমরা দেখেছি 2019-এ। সেটা নিয়ে আপনাদের সভাপতি কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র সোনিয়া গান্ধীর সাথে দেখা করেননি, মোদীজি নিজে ওনাকে সময় দিয়েছেন এবং নিশ্চিতভাবে তোমরা জানো যে সারা ভারতবর্ষের ক্ষেত্রে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা বিজেপির দরকার। নিজের পিঠটাকে যদি রক্ষা করতে হয়, সর্বভারতীয় ক্ষেত্রে সাধারণ মানুষ বিজেপিকে আর চায় না। বিজেপি নিজের পিঠটাকে যদি রক্ষা করতে হয়, তাহলে মমতার মতো একটা মুখকে সামনে এগিয়ে দিতে হবে, যাতে বিরোধী ঐক্যটা তছনছ হয়ে যায় এবং বিরোধী ঐক্যটা যদি তছনছ হয়ে যায়। একটা কথা আপনি বলুন, আপনি এর আগে ত্রিপুরা প্রসঙ্গেও বলছিলেন, এখন জাতীয় রাজনীতির প্রেক্ষাপটেও আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এই সমস্ত কিছু করছেন বা তৃণমূল কংগ্রেস এই সমস্ত কিছু করছে বিজেপিকে রক্ষা করতে। আপনি আমাকে বলুন যে আপনার লজিকটা যদি ধরে নিই, এক সেকেন্ড প্লিজ, এক সেকেন্ড সুদীপ বাবু, বিজেপিকে কার হাত থেকে, মানে কোন ফর্মিডেবল ফোর্স, আপনি কি বামেদের মিন করছেন সেই ফর্মিডেবল ফোর্স বলতে, যে বামেরা এত ফর্মিডেবল ফোর্স যার হাত থেকে বিজেপিকে রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে ঝাঁপিয়ে পড়তে হচ্ছে? বিজেপিকে রক্ষা করতে হবে সাধারণ মানুষের হাত থেকে।
এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে ভারতবর্ষের বেশিরভাগ মানুষ, পেগাসাস ইস্যু শুধুমাত্র নয়, তাহলে আপনি মানছেন যে সাধারণ মানুষের রোষ, সাধারণ মানুষের ক্ষোভ, তাকে যদি অন্যদিকে চ্যানেলাইজ না করা যায় তাহলে বিজেপিকে কেউ রক্ষা করতে পারবে না। এবং আজকে দাঁড়িয়ে এই মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস আজকে সেই কাজটা করার চেষ্টা করছে সমস্ত ইস্যুতে। দেখবে আমি যে কারণে বলছি যে তারা একটু কথাটা কম বলুক, কাজটা বেশি করুক। সংসদের মধ্যে যখন আলোচনা হচ্ছে কৃষি বিল নিয়ে, তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করছে না কেন? সংসদে যখন আলোচনা হচ্ছে এনআরসি নিয়ে, তৃণমূলের সাংসদরা তখন টিকটক ভিডিও বিশ্বজিৎ বাবু, সুদীপ বাবু যেটা বক্তব্য, এক সেকেন্ড তরুণ, বিশ্বজিৎ বাবু, সুদীপ বাবুর যেটা, এক সেকেন্ড, সুদীপ বাবুর যেটা থিওরি, সুদীপ বাবুর থিওরি যে মোদি বিরোধিতার প্রশ্নে আপনারা যতটা প্লেইং টু দ্য গ্যালারি করছেন, কাজের কাজ ততটা করছেন না। শুনুন, সিপিএমকে আগে ঠিক করতে হবে যে সিপিএম কাদের বিরোধিতা করবে, তৃণমূলের বিরোধিতা করবে না বিজেপির বিরোধিতা করবে। সিপিএম এর কাছে রাজনৈতিকভাবে কারা আগে বিরোধী সেটা আগে সিপিএম কে ঠিক করতে হবে। এই দ্বিচারিতার রাজনীতি করে করে, এই দ্বিচারিতার রাজনীতি করে করে আজকে কিন্তু সিপিএম এর এই অবস্থা। আজকে বাংলায় শূন্য, এরপরে ত্রিপুরাতে শূন্য হবে, এরপরে কেরালায় শূন্য হবে, সেই দিন আসছে। কিন্তু আপনারা স্বীকার করুন যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বিকল্প, একমাত্র বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা স্বীকার করুন। নরেন্দ্র মোদী আর অমিত শাহ নেতৃত্বে এই বিজেপিকে একমাত্র রুখতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা স্বীকার করুন যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটকে রুখতে পারে। এই বিজেপি নামক এই অগণতান্ত্রিক দানবকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রুখতে পারে, সেটা স্বীকার করুন যে বিকল্প মুখ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা যে আজকে অপ্রাসঙ্গিক হয়ে গেছেন, বাংলায় অপ্রাসঙ্গিক হয়ে গেছেন, আপনারা ত্রিপুরাতে অপ্রাসঙ্গিক হবেন, আপনারা চলুন রাজস্থানে, আপনারা চলুন হিমাচল প্রদেশে, আপনারা চলুন কেরলে, আপনারা চলুন তেলেঙ্গানায়, যেখানে সত্যিকারের মানুষ বিজেপি বিরোধী অবস্থান নিচ্ছে। মমতা ব্যানার্জি সেখানে যাচ্ছে না কেন? সে চলে যাচ্ছে গুজরাটে, সে চলে যাচ্ছে উত্তরপ্রদেশে। মিডিয়ার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা না বলে রাস্তায় নামুন, রাস্তায় নেমে বিজেপি বিরোধী অবস্থানটাকে শক্তিশালী করুন, নয়তো সারা ইতিহাস জুড়ে ভবিষ্যতের ইতিহাস আপনাদের গদ্দার বলবে, আপনাদের বেঈমান বলবে, আপনাদের বিশ্বাসঘাতক বলবে। সারা ভারতবর্ষের বিজেপিকে রক্ষা করবার জন্য তৃণমূল গদ্দারের ভূমিকা নিয়েছে, গত 10 বছরে নিয়েছেন, আগামী দিনে আপনারা নিতে যাচ্ছেন। মানুষ আমাদের সাথে আছে, তরুণ, এটাই জোট মোপেদি, এটাই জোট, এটাই হচ্ছে জোটের ভার্সন। বললাম না, প্রধানমন্ত্রীর জন্য বসার জন্য একটা বেঞ্চ বা চাটাই থাকে না, ওখানে একটাই চেয়ার থাকে। এবং এটাই হচ্ছে জোটের অবস্থা, যেটা তোমার টিভির মাধ্যমে এক্ষুনি আমরা দেখতে পাচ্ছি। এদের এতটাই স্বার্থ জড়িয়ে এর মধ্যে, মুখটাকে এদের মুখটাকে কিসের জোট? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে আমি লিডার নই, আমি কাডার, আমার কাজ হচ্ছে সবাইকে একজোট করা। পশ্চিমবঙ্গের বাইরে উনি কিছুই নয়, ভারতবর্ষের লোকের কাছে উনি পশ্চিমবঙ্গের বাইরে কিছুই নয়। আগামী দিনে নেতৃত্ব ঠিক হবে, সেটা উনি বলে দিয়েছেন। আগে নীতি ঠিক করুন, মানুষ ঠিক করবে, আগে নীতি ঠিক করুন, পরে নেতা ঠিক হবে। কিছু আপনারা এই নাটক করছেন না কেন? ঠিক করুন, এই নাটকের বিরুদ্ধে নীতি মুখটাকে ঠিক করে নিয়েছে, নেতা ঠিক হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, মায়াবতী, যে ভ্যাকসিন নিয়ে আপনাদের কিসের জোট? আচ্ছা, আপনারা তো কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিলেন কেন? কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিল তৃণমূল, আজকে আবার কংগ্রেসে ফিরছে কোন স্বার্থের জন্য? কোন স্বার্থের জন্য জোটের কথা বলছেন? বামপন্থীদের সাথে লড়াই এদের আপনাদের। আজকে ন্যাশনাল লেভেলে বামপন্থীদের চাইছেন কেন? আপনাদের আসলে আবার স্বার্থের জোট। আপনারা ওই চাল চুরি এবং ট্রিপল চুরিটাকে ন্যাশনাল লেভেলে নিয়ে এসেছেন।
কাটমানি আমাদের সময় একদম শেষ, আপনারা এখানেই শেষ করতে হবে। 2024-এ মানুষের রায় কোন দিকে যাবে, সত্যি এই বিরোধী জোট, সেই বিরোধী জোটের অবয়বটা সেটা স্পষ্ট হবে কি না, এবং সত্যি একটা মোদি বিরোধী একটা শক্তিশালী একটা জোট সেখানে দেখা যাবে কিনা, তার স্টিয়ারিং হুইলে মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থিত থাকবেন কিনা, অধিষ্ঠিত থাকবেন কিনা, এই সমস্ত কিছুর উত্তর পাওয়া যাবে ভবিষ্যতে। কিন্তু এটা বোঝা যাচ্ছে, এটা খুব স্পষ্ট, যেটা এই মুহূর্তে রাজনৈতিক মহল, যেটা নিয়ে আমরাও আলোচনা করলাম, যে ক্রমশ রাজ্যের গণ্ডি ছাড়িয়ে গিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহর বিরুদ্ধে 2024-এর দামামাটা বাজিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যেখানে ত্রিপুরা এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে ইন্টারেস্টিং একটা পটভূমি হয়ে থাকছে। আগামী দুদিনেও আমাদের নজর থাকবে ত্রিপুরার দিকে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সোমবার যাচ্ছেন, তার যাওয়া পিছিয়েছে, এবং যেটা আগেও আমরা বললাম যে ত্রিপুরা খুবই রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ, কারণ এই রাজ্যের সঙ্গে তার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অনেকগুলো সিমিলারিটি রয়েছে। কাজে ত্রিপুরায় কি সেক্ষেত্রে টেস্ট কেস হতে চলেছে, টেস্টিং গ্রাউন্ড হতে চলেছে তৃণমূল কংগ্রেসের জন্য? উত্তর দেবে ভবিষ্যতে। আপাতত আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।